This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে আত্রেই রয়েছে। আত্রেই, আমরা যে খবর দিকে সবার প্রথমে নজর রাখবো, কারণ কুণাল ঘোষ আবারও বিস্ফোরক কিছু বক্তব্য রেখেছেন এবং কোন ঘটনাকে কেন্দ্র করে সেটা জানাবো আপনাদের। আইপ্যাকের অফিসে ইডি অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। ইডি অভিযান কার নির্দেশে প্রশ্ন তুলছেন কুণাল। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। ইডি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত নেই তো, প্রশ্ন কুণালের। অভিযানের আগে দাদা সম্বোধন করে কাকে মেসেজ, প্রশ্ন কুণালের। এক হচ্ছে যে এই বিষয়টা, অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা, শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা। আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাটে দাদা সম্বোধন কাকে করা হয়েছিল, এই প্রশ্ন তুলে বিস্ফোরক বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি রিয়াকশন দিচ্ছেন শুনুন। আমি কি বলবো, গেট ওয়েল শুন ছাড়া আমি কি বলবো, পাগলের পাগলামির আমি কি উত্তর দেব? আমি এখন একটা মেসেজ তৈরি করে দিচ্ছি যে কালকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন। এটা এখন কত সেকেন্ড লাগে, কিন্তু এই যে কাজগুলো করছে না, এই যে ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়াচ্ছে, এই যে ধরুন শুভেন্দুবাবুকে জড়াচ্ছে, এর ফল ভয়ানক হতে পারে। এর ফল ভয়ানক হতে পারে। দুষ্টু লোকেরা কখন পট করে ভ্যানিশ হয়ে যাবে সেই আগেকার কেসটার মতন, সেটা কেউ বলতে পারে না। কিন্তু আর ইডি তল্লাশি সংঘাত কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী কাজ করেছেন, সংবিধান বিরোধী নেতা, এমনই অভিযোগ গিরিরাজ সিং এর। আইপ্যাকের অফিস কি তৃণমূলের দফতর ছিল? কি দরকার ছিল ফাইল নিয়ে আসার? কি লুকোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, শুনুন। एक एक आदमी बंगाल का कह रहा है कि ममता बनर्जी संविधान विरोधी है। आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से ईडी वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त, क्या आपका पार्टी दफ्तर था? वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। ये तो इतने बड़े डकैत है कि डीजीपी को लेकर के सारे कागजात चुरा ली। आखिर चुराने की जरूरत क्या पड़ी? গিরিরাজ সিং যে বক্তব্য আপনারা শুনলেন, একের পর এক বিস্ফোরক দাবি তার। এর পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে, অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া আছে। আর যে 100 দিনের টাকা চুরি করে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিল, অভিষেক ব্যানার্জি যখন গেছিল ভয়ে দপ্তরে যায়নি, সেদিনকে বিহারে লুকিয়ে বসেছিল। এত বড় বুকের পাটা যেদিন অভিষেক ব্যানার্জি, আপনার মনে থাকবে 2023 সালের 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর আমরা সবাই দিল্লি গিয়েছিলাম। 100 দিনের টাকা, আবাসের টাকা অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, তার দাবিতে আন্দোলন করতে। ভয়ে গিরিরাজ সিংয়ের হিম্মত হয়নি নিজের মিনিস্ট্রি দপ্তরে ঢোকার। যে নিজের দপ্তরে অভিষেক ব্যানার্জির ভয়ে ঢোকে না, সে আবার বড় বড় ডায়লগ দেবে।
আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং অফিসে ইডির হানা এবং সেই তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই নিয়ে সরগরম এই মুহূর্তে বাংলার রাজনীতি। আইপ্যাক কাণ্ডে মমতার পাল্টা কর্মসূচি শুভেন্দুর, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে প্রতিবাদে পথে নেমেছিলেন। এদিকে পথে নামতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী সুপ্রিয়া আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, আজকে যে পথে নামার কথা, কোথায়, কখন এবং কি বার্তা থাকবে সেখানে? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যাদবপুর 8B বাস স্ট্যান্ড, এখান থেকেই বিকেল 3টেই যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় অনুযায়ী বিকেল 3টেতে বিজেপির আজকের যে প্রতিবাদ মিছিল, অর্থাৎ ইডির যে তদন্তে বাধা দেওয়া বা আইপ্যাকের অফিসে যখন তল্লাশি যায় সেই তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে পৌঁছে যান, সেখানে গিয়ে নথি ছিনিয়ে নেন। এই যে অভিযোগ ইতিমধ্যেই বিবৃতি দিয়ে ইডির তরফ থেকে সামনে তুলে ধরা হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু বিজেপির মিছিল এবং সেই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই 8B বাস স্ট্যান্ড থেকে 3টেতে নির্ধারিত সময় থাকলেও যখন আমরা যেটা জানতে পারছি যে 3:30 কিছু সময় পরেই কিন্তু আজকের এই নির্ধারিত যে কর্মসূচি তা শুরু হবে। এবং ইতিমধ্যেই ক্যামেরা পার্সন গৌরবকে বলবো যে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা গাড়ি নিয়ে আসতে শুরু করেছেন এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা তিনি যেহেতু নিজে উপস্থিত থাকবেন সেই জায়গা থেকে তার নিরাপত্তার জন্য আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জওয়ান ইতিমধ্যেই এই যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে। তার কারণ তুমিও জানো যে গতকাল পুরুলিয়া থেকে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে বিরোধী দলনেতার গাড়ির উপরে হামলার সেই তার গাড়িতে হামলার ঘটনায় তৃণমূল জড়িত এরকমই অভিযোগ উঠতে থাকে এবং সেই ঘটনারই একটা এখানে প্রভাব দেখা যাচ্ছে যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সেখানে মোতায়েন করা হয়েছে। আমরা এই কর্মসূচির দিকে নজর রাখছি, শুভেন্দুর কর্মসূচির দিকে নজর রাখছি। ধন্যবাদ। এবং এই শুভেন্দু অধিকারী যে পাল্টা কর্মসূচি তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কি বলেছেন শুনুন। আচ্ছা, ফেল করা ছাত্র সে ফার্স্ট বয়ের থেকে যতই টুকুক, সে কি ক্লাসের ফার্স্ট হয়? ওকে যাদবপুর থেকে মিছিল করতে হবে কেন? কারণ ওই যে সূর্যের নিজের আলো থাকে, চাঁদের নিজস্ব আলো থাকে না। ওকে মমতাদির দেখানো পথেই হাঁটতে হবে। মমতাদি আগের দিন যাদবপুর থেকে মিছিল করেছে, শুভেন্দুকে যাদবপুর থেকে মিছিল করতে হবে। 21শে জুলাই আমাদের শহীদ দিবস, সেদিনই শুভেন্দুকে সমাবেশ করতে হবে। যেদিনকে আমাদের বড় রাজনৈতিক কর্মসূচি থাকবে টুকলি করে সেদিনকে। আরে ফেল করা ছাত্র ফেলুরাম সে যতই টুকলি করুক সে ক্লাসের ফার্স্ট বয় হয় না। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, দ্বারকাক দিনের শেষে দ্বারকাকই থাকে, সে ময়ূর হয় না। শুভেন্দু অধিকারী তাই দ্বারকাকই থাকবে। বাইনারি পলিটিক্সের এটাই হচ্ছে রুলস। ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অফ বাইনারি পলিটিক্স। ইন ওয়েস্ট বেঙ্গল হোয়াট এভার ইজ গোয়িং অন or you may say happening today are result of binary politics. এছাড়া আর কিছু না। এদিকে এজেন্সি সংঘাত নিয়ে ফের বিজেপিকে আক্রমণ অভিষেকের। ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না, বাঁকুড়ার শালতোরা সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গোটা দেশ গেরুয়া হয়ে গেলেও বাংলা মাথা নোয়াবে না, হুঙ্কার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই বাংলায় কে কি করবে বিজেপির নেতা ঠিক করবে, আমরা করতে দেবো না। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ঢুকবে, এই দেশকে বাংলা পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আপনি মিডিয়া লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব বিচার ব্যবস্থা। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। পাত্রপাত্রী তো তৃণমূলের কাছে, কেন পাত্রপাত্রী তো মানুষ, গণতন্ত্রে তো গণদেবতা মানুষ। এটা ভালো লাইন, হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার। না, এটা আবার বলার কি দরকার? পশ্চিমবঙ্গে ইসলামীকরণ করবেন ওনারা, আমরা গেরুয়া বানিয়েই ছাড়বো, সেটা নিয়ে চিন্তা নেই। ওনারা যতটা পারবেন ইসলামীকরণ করে নিন, অসুবিধা নেই, তারপরে বাকিটা আমরা দেখছি। সভ্যতার বিকাশের বর্তমান পর্বে
এ ধরনের জিনিস হবে এটা আমি কখনো প্রত্যাশা করিনি, অপ্রত্যাশিত। আর কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী কোনো জায়গায় যেয়ে নিয়ে এসে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, তখন কোনো মুখ্যমন্ত্রী বলেনি আমি আমার পার্টি অফিসে গিয়েছিলাম। তিনি যেখান থেকে কাগজপত্র নিয়ে আসলেন সেটা নাকি তার পার্টি অফিস। এটা ভালো করে দেখবেন। এখন কিন্তু অনেকে ড্রপ করেছে ওই সিনটা, ওই কথাগুলো ড্রপ করেছে, কিন্তু উনি বলেছেন আমার পার্টি অফিসে এসে আমি নিয়ে গেছি। হয়ে গেল, লেঠা চুকে গেল, 100তে 100। আবার উত্তপ্ত ভাঙড়ের দিকে নজর রাখবো। রাস্তা উদ্বোধন, ভাবুন একটা রাস্তা, তার উদ্বোধনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ভাঙড় জুড়ে। তৃণমূল আর আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা, একটা রাস্তার উদ্বোধনকে ঘিরে ভাঙড়ে এই কোন্দল। তৃণমূল আর আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন, হাসপাতালেও ভর্তি হয়ে রয়েছেন জখম হয়ে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে মুহূর্তের গন্ডগোলের মুহূর্তে সেই সময় ছবি, একটা রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে গন্ডগোল হয়, সংঘাত হয় এবং এতই মারপিট হয় যে কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করতে হয়। তৃণমূল আর আইএসএফ এর মধ্যে গন্ডগোলে রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কি অভিযোগ করছে যে রাস্তা উদ্বোধন কর্মসূচি বানচাল করার জন্য আইএসএফ হামলা চালিয়েছে, বন্দুকের বাট দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আর আইএসএফ এর পাল্টা অভিযোগ, রক্তদান শিবিরে যাওয়ার সময় তাদের দলের লোকেদের উপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, একটা রাস্তা উদ্বোধন, সেই রাস্তা উদ্বোধন করতে গিয়ে এই ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ কোথায় ছিল? দেখো, রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি। এবং দেখো, আইএসএফ যেমন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল পাল্টা কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে। পুলিশ কোথায় ছিল? পুলিশ ঘটনাস্থলে আছে বর্তমানে, কিন্তু ঘটনা ঘটার সময় কিন্তু পুলিশ ছিল না। তবে বলে রাখি যে এই চিনেপুকুর এলাকায় সাধারণ মানুষের দাবি ছিল একটা রাস্তার, সেই মোতাবেকই যখন রাস্তা স্যাংশন হয় সেই উপলক্ষে শওকত মোল্লার একটি সভাও ছিল। শওকত মোল্লা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শওকত সাহেব, ভাঙড় একটা রাস্তা উদ্বোধন হচ্ছিল, আপনার দেখভালের এলাকা, আপনি জানেন, সেখানে এই ঘটনা কি করে ঘটলো? দেখুন, আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল এবং রাস্তা উদ্বোধন ছিল চিনেপুকুর রামপুরে। সেখানে যখন আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়, জমায়েত হয়, আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধীরা আমাদের জাহাঙ্গীর বলে একটা ছেলেকে মারধর করে, আমাদের পঞ্চায়েত সদস্যকে মারধর করে। তারপরে গ্রামের লোক এটাকে প্রতিরোধ তৈরি করে। আসলে ভাঙড়ের মাটি থেকে যত পায়ের তোলা থেকে আইএসএফ এর জমি সরছে, তত ওরা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে, তত বেশি বেশি করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করছে। গত 5 বছরে 1 ফুট রাস্তা করতে পারিনি, কোনো উন্নয়ন করতে পারিনি নওশাদ সিদ্দিকী। শুধুমাত্র মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা দিয়ে আর কিছু সমাজ বিরোধী উস্কানি দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর একটার পর একটা আক্রমণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য। ধন্যবাদ শওকত সাহেব আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনলেন শওকত মোল্লা তৃণমূলের তরফ থেকে তার সোজা যে বক্তব্য, যে ভাঙড়ের যিনি বিধায়ক আইএসএফ নওশাদ সিদ্দিকী, তার আমলে একটাও রাস্তা তৈরি হয়নি। একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেই রাস্তা উদ্বোধনের সময় আইএসএফ তৃণমূলের উপরে হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। এই পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি আপনারা একেবারে স্ক্রিনে বাঁ দিকে দেখতে পাচ্ছেন। এতটাই দুপক্ষের মধ্যে গন্ডগোল, মারপিট হয় যে জখম হন কয়েকজন, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডান দিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জখম দু পক্ষেরই বেশ কয়েকজন হয়েছেন। তৃণমূল আর আইএসএফ এর মধ্যে সংঘর্ষ ভাঙড় বারবার উত্তপ্ত হয়েছে, কখনো গোষ্ঠী কোন্দলে, কখনো বা শাসক বা বিরোধীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে অশান্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু ভাঙড় সেই ভাঙড়ের জায়গা থেকে বেরোতে পারছে না। সামনে ভোট, সেই ভোটের আগেও কোনো না কোনো ঘটনায় কোনো না কোনোভাবে অশান্ত হচ্ছে ভাঙড়, সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং রাস্তা নাকি রক্তদান আগে, এই প্রশ্নটা উঠছে, কারণ রাস্তা তৈরির, একটা রাস্তা উদ্বোধনের ঘটনা, সেই ঘটনাতেই এরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, আমরা শওকত মোল্লার অভিযোগ শুনলাম যে পুরোপুরি তিনি আইএসএফ কে দায়ী করছেন। স্থানীয়ভাবে আইএসএফ এর তরফ থেকে কিছু বলা হয়েছে? আইএসএফ এর বিধায়ক কিছু বলেছেন এই ঘটনার পর?
দেখো, নওশাদ সিদ্দিকী বর্তমানে ভাঙড়েরই একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছেন, কিন্তু আমরা আইএসএফ এর কর্মী সমর্থক বা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যেটা বলছেন যে এই নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে নিমকুড়িয়াতে যে রক্তদান শিবির ছিল সেখানে যাওয়ার জন্য যেখানে ঘটনাস্থল সেখানে তারা জড়ো হচ্ছিলেন, সে মতো অবস্থায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু তাদের উপরে চড়াও হয় এবং মারধরের ঘটনা ঘটে। ফলত বলা যেতে পারে একদিকে রাস্তা উদ্বোধন, অন্যদিকে রক্তদান শিবির। আর এই দুই অনুষ্ঠান ঘিরে যখন দুই পক্ষই জড়ো হচ্ছিল তখন প্রথমে বাদানুবাদ, তারপরেই কিন্তু মারধরের ঘটনা। এলাকায় যথেষ্ট ধন্যবাদ উত্তেজনা। সত্যজিৎ। এরপর পুলিশের কি পদক্ষেপ থাকে এবং দুপক্ষের তরফ থেকে আর কি কি বলা হয় আমরা শুনবো। ধন্যবাদ সত্যজিৎ। এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখবো। বাসে দুর্ঘটনায় মৃত্যু এবং সেই মৃত্যু ঘিরে রণক্ষেত্র উলুবেড়িয়া। বাসে ভাঙচুর, উত্তেজিত জনতার। বাস দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বাস ঘিরে ধরে সেখানে মানুষ, এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, ভাঙচুর করা হচ্ছে সেই বাস। উলুবেড়িয়ার ছবি দেখতে পাচ্ছেন। এই বাস দুর্ঘটনায় পড়ে এবং একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এলাকার মানুষ এই বাসটিকে ঘিরে ধরে, বাসটিকে বন্ধ করে দেওয়া হয়, তারপর সেই বাসটিতে রীতিমতো ভাঙচুর করা হয়, লাঠি দিয়ে বাসের কাঁচ ভাঙা হয় এবং পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়া। উলুবেড়িয়া জয়পুর এলাকায় বাসের ধাক্কায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রতীপ। সুপ্রতীপ, এখন কি অবস্থা এবং ঠিক কি ঘটেছিল? দেখো, একজন 70 বছরের বয়স্ক মানুষ পার হচ্ছিলেন, সেই সময় ঝিকিরা হাওড়া বাস এসে দ্রুত গতিতে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। তারপর উত্তেজিত জনতা ওই বাসটিকে ভাঙচুর করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। এখনো পর্যন্ত কিন্তু যে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, কারণ ওই এলাকার বাস যে দ্রুত গতিতে যায় এবং এলাকার গ্রামের ভিতর দিয়ে যেহেতু রুট, সেই সূত্রে বারবার বলেছিল যে গাড়ি কিন্তু নিয়ন্ত্রণে চালাতে হবে, কিন্তু বারবার অভিযোগ ছিল যে এই গাড়ি দ্রুত গতিতে যেত, দ্রুত গতি যাওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনা। তারপরেই উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে এবং পথ অবরোধ করে। এখনো স্বাভাবিক এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, যেহেতু একদম বাড়ির সামনে দিয়ে গ্রামের সরু রাস্তার উপর দিয়ে এই বাস যায় এবং দ্রুত গতিতে যাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, সেক্ষেত্রে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? মানে এই ধরনের অভিযোগ যখন ওঠে তখন আমরা জানি এলাকায় বাম্পার অন্তত তৈরি করে দেওয়া হয়, সেগুলো হয়নি। মানে এই দুর্ঘটনা কি এবার প্রশাসনের টনক নাড়াবে? দেখো, এই এলাকার মানুষের বারবার কিন্তু এই অভিযোগ ছিল এবং প্রশাসনের তরফ থেকেও জানিয়েছিল যে গ্রামের লোকজন যে এই এলাকার দ্রুত গতিতে বাস যায়, তারপরেও কোনো সুরাহা হয়নি। এবং তার প্রতিফলন হিসাবে কিন্তু আজকে দুর্ঘটনায় এই এত বড় যানজট এবং বাস গাড়ি ভাঙচুর এবং এলাকার মানুষের সঙ্গে পুলিশের যে একটা বচসা, সেটাও কিন্তু তৈরি হয়েছে। তবে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে এরপরে কিন্তু ওই গাড়িগুলো যাতে নিয়ন্ত্রণে চলে সেটা দেখবে, এবং যদি না হয় তাহলে পরবর্তীকালে গ্রামের মানুষজন আরো জোরালো বিক্ষোভ করবে বলে জানিয়েছে। ধন্যবাদ। এক হচ্ছে গোকুলবাগ, 1-1.5 বছর আগে মারা গেল, আবার এই একজন মরল। এরা অ্যাকচুয়ালি জয়পুরের পর থেকে যেভাবে এটা রাফ ড্রাইভিং করে, এইভাবে মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর দাবি যেখানে স্ট্যান্ড সেখানে স্ট্যান্ডে গাড়ি থাকুক, স্ট্যান্ডের বাইরে কোনো গাড়ি না থাকে, স্ট্যান্ডের বাইরে এখানে গাড়ি লাগানো আছে বলেই আজকে এই দুর্ঘটনা ঘটছে। আবার বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ এবং তারপরে বিক্ষোভ। এবার লেক টাউনে বিজেপির পরিবর্তন সংকল্প সভার প্রস্তুতিতে হামলা হয় বলে অভিযোগ ওঠে। প্রতিবাদে গেরুয়া শিবিরের অবরোধ, আর সেই অবরোধ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দেখুন প্রথমে ছবি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। লেক টাউনে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপির কর্মীরা, সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার এগুলো লাগাচ্ছিলেন, আর তখনই এই মারধর করা হয় বলে অভিযোগ। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এর পরে ঠিক কি হলো? পুলিশের কাছে কি অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মীরা?
দেখো এই মুহূর্তে তারা বিজেপি কর্মী সমর্থকরা লেক টাউন থানায় এসছেন এবং লেক টাউন থানায়ও তাদের সঙ্গে পুলিশের একপোস্ত বচসা এবং হাতাহাতি এবং ধস্তাধস্তি হয় এবং তারপরেই তারা কিন্তু এই মুহূর্তে লেক টাউন থানার ভেতরে প্রবেশ করে তারা কিন্তু অভিযোগ দায়ের করছেন। তোমাকে জানিয়ে রাখি, মূলত সংকল্প সভার প্রস্তুতি হিসেবে বিজেপি কর্মী সমর্থকরা গতকাল রাতে যখন দলীয় পতাকা এবং ফেস্টুন হোর্ডিং ব্যানার লাগানো চালাচ্ছিল, সেই সময় কিন্তু উত্তেজনা, মারধর এবং একাধিক বিজেপি কর্মীকে মারধর করা হয়, এমনকি মহিলা কর্মীকেও কিন্তু সেখানে রেয়াত করা হয়নি এবং আহত বিজেপি কর্মী সমর্থকরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনার সূত্রপাত হচ্ছে গতকাল রাতে এবং তারপরেই যেটা বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে একদল লেক টাউন যশোর রোডে একদল বাইকে করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে চড়াও হয়, বিজেপি কর্মীদের পোস্টার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়। তারপরে কিন্তু ঠিক দুপুর 1টা নাগাদ তারা বিজেপি কর্মী সমর্থকরা লেক টাউন যশোর রোড অবরোধ করে এবং দীর্ঘক্ষণ সেই অবরোধ চলে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে কিন্তু একপস্ত ধস্তাধস্তি এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তারপরে সেখান থেকে তারা পুলিশ উঠিয়ে দেয় এবং উঠিয়ে তারা লেক টাউন থানায় যখন আসে, লেক টাউন থানায়ও কিন্তু তাদের সঙ্গে অর্থাৎ বিজেপি মহিলা কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সঙ্গে পুলিশের বচসা এবং হাতাহাতি হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা বিজেপি কর্মী সমর্থকরা লেক টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। তাদের মূলত দাবি যে গণতন্ত্রের ওপর যে আঘাত করা। ধন্যবাদ। বিজেপি পার্টির কোন কর্মী যদি বিধাননগর নিউ টাউন বাজার গোপালপুরে আঘাত হয়, ছেড়ে কথা বলবো না, এটা কথা দিল পিয়ুষ কানোরিয়া। বিজেপি প্রতিটা নেতাকে বলছি, তৈরি থাকুন, আগামী দিন হলে আপনাদের ঘরের সামনে গিয়ে বিরোধ করবো। আমার কর্মীকে হাত পড়লে ছেড়ে কথা বলবো না, চোখে চোখ রেখে কথা বলবো। আজকে বিকেলে কালিন্দিতে আমাদের পরিবর্তন সংকল্প সভা রয়েছে। সেই সভা উপলক্ষে যেখানে আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহাশয় উপস্থিত থাকবেন, সেই কারণে গতকাল আমাদের এখানকার কার্যকর্তারা ওরা ফ্ল্যাগ এবং ব্যানার লাগাচ্ছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনীরা 20 নম্বর ওয়ার্ড আর 32 নম্বর ওয়ার্ডের ছেলেরা ছিল, ওরা আমাদের কর্মীর উপরে রড নিয়ে পাইপ নিয়ে মারধর করেছে। আমাদেরকে দেখেছে, দেখিয়ে আমাদেরকেও রড দিয়ে মেরেছে। আমরা বলতে গেছি, দাদা আমরা কি কোনো অন্যায় করেছি? বলছে এখানে তৃণমূল ছাড়া বিজেপি করা যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা নিজেরাও দেখছেন আর সবাই দেখছে। এখানে মহিলা অ্যাকচুয়াল পশ্চিমবাংলায় না মহিলার কোনো ইজ্জত আছে না, এখানে সবাই সমান। যেটা দেখানো হচ্ছে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি, উনি সবটাই সমান দেখিয়ে দিয়েছে। মহিলাকেও যেটা পুরুষকেও করতে পারে সেটা মহিলাকেও করতে পারে। সেটাই কালকে আমাদের এটা পুরো আমি পেয়ে গেলাম। আগেও অনেক কিছু আমার সাথে হয়েছে, আর কালকে পুরো মানে প্রাণটা খালি বেঁচে আমি এসছি। মুখ্য নির্বাচন কমিশনারকে মমতার পত্রবার পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মুখ্য নির্বাচনকে চিঠি দিয়ে ঠিক কি বলেছেন তিনি জানাবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, কি জানা যাচ্ছে এই পত্রবান তো চলছে, এবারে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন? দেখো, এবারে ইলেকশনের এক্সক্লুসিভ একটা যদি বিষয় হয় সেটা হচ্ছে এসআইআর, যেটা অন্য কোনো ইলেকশনে আমরা দেখিনি সদ্যকার একটা ইলেকশনে। সেখানে এসআইআরকে ঘিরে কিন্তু রাজনৈতিক আকচাকচি ক্রমান্বয়ে চলছে। মুখ্যমন্ত্রী এই নিয়ে 4র্থ চিঠি লিখলেন এবং এই চিঠির নিচে তিনি লিখেছেন যে জানি গণেশ কুমার আপনি কোনো উত্তর দেবেন না, ব্যাখ্যা দেবেন না, তাও আপনাকে জানানোর জন্য এই চিঠিগুলো লিখলাম। 77টা মৃত্যুর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে জয় গোস্বামী, অমর্ত্য সেন এদের কথা উল্লেখ রয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি চিঠি লিখে বলছেন যে মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা আসলে এসআইআর প্রসেসকে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, এগুলোতে পাত্তা না দিয়ে যেন নির্বাচন কমিশন সঠিকভাবে এসআইআরটা কমপ্লিট করে। এই 77টা মৃত্যুর যে তথ্য সেটাকে বিশ্বাসযোগ্য নয় বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। পাশাপাশি অমর্ত্য সেন, জয় গোস্বামী এদেরকে নোটিশ দেওয়ার বিষয়ে তিনি বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্বাভাবিকভাবে এই চিঠিকে ঘিরে, গণেশ কুমারকে চিঠি দেওয়াকে ঘিরেও কিন্তু রাজনৈতিক যে টানাপোড়েন সেটা অব্যাহত। একদম, অনেক ধন্যবাদ। সত্যি এবারে নির্বাচনের আগে এসআইআর একটা বড় ইস্যু এবং এই এসআইআর কে কেন্দ্র করে শাসক বিরোধী পত্রবাণও যে চলছে সেটাও প্রায় প্রত্যেক দিনই সংবাদ শিরোনামে উঠে আসছে। আর গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠছে। ভোটার তালিকা সংশোধন নয়, বরং
নাম বাদ দেওয়াই যেন মূল উদ্দেশ্য, অর্থাৎ এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানোতার উপায়। শুভেন্দু অধিকারীর আগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত বিজেপির যে নেতাকে ওর সিআরপিএফ বাহিনী পিটিয়েছে, সবার আগে সেখানে চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী সবার আগে চিঠি দেওয়া উচিত সেন্ট্রাল এজেন্সিকে, যে নারদার ঘুষ খাওয়ার তদন্ত যেটা সেন্ট্রাল এজেন্সি উইথহেল্ড করে রেখেছে, আপহেল্ড করে রেখেছে, সেই তদন্ত যেন পুনরায় শুরু হয় এবং শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে কত টাকা নিয়েছিলেন সেই টাকাটার পরিমাণ যেন সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়। সবার আগে শুভেন্দু অধিকারীর উচিত সেই নিয়ে একটা চিঠি লেখা, সেটা কবে লিখবেন আমরা অপেক্ষায় রইলাম। কাটা ছাগলের মতো ছটপট 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 করছে, কেন বুঝতে পারছেন না? এসআইআর এর পরে কি হতে পারে সেটা উনি জানেন, ঠিকই বলেছেন। ভাইপো বুঝতে পারবে না, ভাইপো এখনো বালি চুরি কয়লা চুরিতে লিপ্ত থাকবে, ব্যস্ত থাকবে, কিন্তু পিসি বুঝতে পারছে কোথাকার জল কোথায় যাচ্ছে। আর যেরকমটা বলছিলাম, আরো বেশ কিছু অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে। বলেছেন ভোটার তালিকা সংশোধনের বরং নাম বাদ দেওয়াই মূল উদ্দেশ্য কমিশনের। কমিশনকে চতুর্থ চিঠি দিয়ে নিশানা করেছেন তিনি। পাশাপাশি চিঠির শেষে হাতে লিখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তিনি জানেন যে নির্বাচন কমিশন তার এই চিঠির উত্তর দেবে না, তাও তিনি তার সমস্ত অভিযোগ তিনি জানালেন। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও কমিশনকে নিশানা করেছেন তিনি। দেব মোহাম্মদ সামিকেও নোটিশ পাঠানোর তীব্র নিন্দা করেছেন তিনি। এদের নোটিশ পাঠানো কি কমিশনের ঔদ্ধত্য নয়, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশন এআই বা টেকনোলজি ব্যবহার করে টেকনোলজির কাছে অমর্ত্য সেনও যা, সুকান্ত মজুমদারও তা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তা। টেকনোলজির কাছে কিন্তু কে নোবেল লরিয়েট কে এই বিষয় নাই। তবে ইলেকশন কমিশন এত কোটি ভোটারকে তো ফিজিক্যালি বা ম্যানুয়ালি করা সম্ভব নয়। তো সেইটা স্বাভাবিকভাবে এটাতে এত চিৎকার করে চেঁচামেচি করার কি আছে আমরা তো বুঝতে পারছি না। অমর্ত্য সেন সাহেবকে না আসতে হবে না যেতে হবে, ওনার পরিবারের যদি কেউ থাকে সই করে দিয়ে যাবে। আর অমর্ত্য সেন সাহেব বিগত দিনে কোথাও পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে ভোট দিয়েছেন বলে তো আমরা অন্তত পক্ষে ছবিতে দেখেননি। আপনারাও দেখেছেন, দেখে থাকলে আমাকে জানাবেন। এদিকে ময়না বারুইপুর পূর্বর ইয়ারো এই আরোদের বিরুদ্ধে এফআইআর কেন হয়নি এখনো? পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকায় নাম তুলতে অনিয়মের অভিযোগ উঠেছিল এই 4 জন আধিকারিকের বিরুদ্ধে। তার মধ্যে ডেটা এন্ট্রির কাজে যুক্ত আরও একজনের নামও ছিল। 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু এখনো কেন হয়নি এফআইআর তা নিয়ে এবার জবাব তলব করা হয়েছে। জেলা শাসককে আবার বিষয়টি মনে করিয়ে দিয়েছে কমিশন। কাজ থাকলে কিছু গাফিলতি থাকবে, আর কিছু গাফিলতি নয়, কিছু কাজ ইচ্ছে করে খারাপ করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এমন কিছু প্রেসিডেন্স ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যাতে জীবিত লোক মৃত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মৃত লোক সে জীবিত হয়ে যাচ্ছে, লাভলি খাতুনদের নাম থেকে যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারের দেখেছেন আপনি, তার পরিবারের ফর্মটা ফিল আপ করেনি, দেব থেকে শুরু করে সবার ক্ষেত্রেই এগুলো খানিকটা ইচ্ছাকৃতভাবেও নির্বাচন কমিশনকে ছোট দেখানোর জন্য এই ধরনের চক্রান্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র নিচুতলার বিএলওদের শোকজ করে কি হবে? বিএলওরা তো কাজ করছে সর্বোচ্চ মাথার ইঙ্গিতে। তদন্ত মাথা অবধি পৌঁছতে হবে, পায়ে থেমে থাকলে হবে না, মাথা অবধি, জ্ঞানেশ কুমার অবধি যেতে হবে, জ্ঞানেশ কুমারের নির্দেশে। এবং সেটা অফিসিয়াল কোনো মেমো নাম্বার দেওয়ার নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপের নির্দেশে বিএলওদের ইয়ারোদের কাজ করতে বাধ্য করছে। প্রতিটা চুরি অর্থাৎ ভোট চুরির নেপথ্য কারিগরের নাম জ্ঞানেশ কুমার, তার বাবার নাম মানে মালিকের নাম অমিত শাহ। বাংলা এসআইআরের কাজে বড়সড় গাফিলতির অভিযোগ উঠল। মাইক্রো অবজারভারদের দায়িত্ব পালনে অনিয়মের প্রেক্ষিতে কড়া সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয় নিয়ে কথা বলবো, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, মাইক্রো অবজারভারদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে, কি ধরনের গাইডলাইন বাঁধা হয়েছে তাদের জন্য? দেখো, এই মাসের শুরুতে যে হিয়ারিং চলছিল সেই হিয়ারিং এই উঠে এসেছে এই তথ্য, যেখানে মাইক্রো অবজারভারদের একাধিক জেলায় একাধিক ভুল অসঙ্গতি এগুলি ধরা পড়েছে। ভবিষ্যতে যদি এই ধরনের কোন রকম ভুল হয় তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে। কমিশনের পর্যবেক্ষণ যে ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্যের সঙ্গে ভোটার তালিকার মিল, এই যাবতীয় বিষয়গুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো দেখতে হবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করতে হবে। সেটা যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে কমিশন।
ধন্যবাদ শ্রাবন্তী। এবার বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করার হুঙ্কার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ইডিকে দিয়ে চমকানোর চেষ্টা চলছে। ক্যানিং পশ্চিম বিধানসভা সহ রাজ্যের যে কটা বিজেপি পার্টি অফিস আছে সব ধূলিসাৎ করতে পারে হুমকি তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। চমকানোর চেষ্টা করছে। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে মানুষের নৈতিক অধিকার, মানুষের অধিকার আছে। সে বিজেপি করবে, সে কংগ্রেস করবে, সে আইএসএফ করবে, যে কোনো দল সে করতে পারে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের উপর এত জ্বালা কেন? পরেশ রাম দাসের এই বক্তব্যের পর স্বাভাবিকভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, কিন্তু তিনি দমতে নারাজ। কেন এই হুঁশিয়ারি, তার সাফাইও দিয়েছেন বিধায়ক। বলেছি যে বিজেপির পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে ব্যাপী। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব, তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা। এবার আরো এক তৃণমূল কংগ্রেস বিধায়কের হুমকি হুঁশিয়ারি আপনাদের শোনায়। কারণ এই ভোটমুখী বঙ্গে নেতাদের মুখে হুমকি আর শাসানি একটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভোট চাইতে এলে বলা হচ্ছে ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাড়ান। বিজেপি কর্মীদের কাটারি, ঝাঁটা দিয়ে তাড়ানোর নিদান দিচ্ছেন কে? না চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা। বিধায়কের মন্তব্য ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা কি করবেন? না ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। যদি না তারা আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে। আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়? আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? প্রথম কথা হচ্ছে ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। শাসক দলের বিধায়ক, উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এই পাঁচালিটা পুরোটাই ফেক। চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন, যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন। শুক্রবার আপনাদেরকে দেখিয়েছে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের সামনে তৃণমূলের সাংসদদের ধর্ণা ছিল। আর সেই ধর্ণার পাল্টা এবার নবান্নের সামনে অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী। পুলিশ এখনো অনুমতি না দেওয়ায় হাইকোর্টে যাচ্ছেন তিনি। 15 বা 16 জানুয়ারি তিনি ধর্ণায় বসতে চেয়ে অনুমতি চাইবেন বলে জানিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা। তৃণমূল সাংসদদের এই ইডির অভিযানকে কেন্দ্র করে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির অভিযানকে কেন্দ্র করে তৃণমূল সাংসদরা শুক্রবার সকাল থেকেই একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের বাইরে তারা ধর্নায় বসেছিলেন, বিক্ষোভে বসেছিলেন। সেখানে রীতিমতো দিল্লি পুলিশের সঙ্গে তাদের চাপানুতরের ছবিও আপনাদের দেখাই, ধস্তাধস্তি বচসার ছবি দেখাই। তারপর তাদের থানায় নিয়ে যাওয়া হয়, সেখানেও তারা স্লোগান দিতে থাকেন। এই পুরো বিষয়টারই পাল্টা এবার চাইছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি চাইছেন নবান্নের সামনে ধর্নায় বসতে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। যেহেতু অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বিরোধী দলনেতা তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। তিনি ঠিক কি বলছেন, কবে চাইছেন এবং তার কর্মসূচি ঠিক কি হতে চলেছে? দেখো, বিরোধী দলনেতা যেখানে যেখানে কর্মসূচি করতে যাচ্ছেন রাজ্যের শাসক দল প্রত্যেকটা জায়গাতে বাধা দিচ্ছে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের কর্মপদ্ধতি পরিচালনা করছেন বলে এমনটাই বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। গতকাল যেমন পুরুলিয়ার কর্মসূচি শেষ করে ফিরছিলেন চন্দ্রকোনা রোডে, সেখানে তার গাড়ির উপরে হামলা হয়। সেখানেও দেখা যায় রাত্রে ক্যাবিনেট পদমর্যাদা সমান রাজ্যের বিরোধী দলনেতা। সেক্ষেত্রে তার যদি যাত্রাপথ বা তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ক্ষেত্রে
প্রতি পদে যদি বাধা দান করা হয় সেক্ষেত্রেও নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে এই যে অনুমতি নেওয়া সেটা কার্যত সেঞ্চুরি পার করেছেন। আর এর জন্যই কিন্তু বিরোধী দলনেতা আগাম অর্থাৎ মহামান্য আদালতে তিনি দ্বারস্থ হচ্ছেন এবং সেখানে যেমনটা অনুমতি পাবেন সেই অনুযায়ী কিন্তু তিনি কাজ করবেন। তনিষ্কা, আপাতত তোমাকে ধন্যবাদ। শুভেন্দু অধিকারী তিনি কি অভিযোগ করেছেন, কি বলছেন একবার শুনবো। আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসবো। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ দা, আপনি শুনেন শুভেন্দু অধিকারী বক্তব্য, আপনার প্রতিক্রিয়া। ক্লাসের ফেল করা ছাত্র সে ফার্স্ট বয়কে দেখে যতই টুকলি করে পরীক্ষা দিতে চাক না কেন, সে ক্লাসে কখনো ফার্স্ট হয় না, ফেলুরাম ফেলটুই থাকে। ওকে ওর রাজনীতি দাঁড়িয়ে রয়েছে তৃণমূলকে নকল করা, মমতাদিকে নকল করা, অভিষেককে নকল করার মধ্যে। শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক বৃত্তটাই আবর্তিত হচ্ছে, যেরকম চাঁদের নিজস্ব আলো থাকে না, সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ, তেমনি শুভেন্দু জানে যে মমতাদিকে নকল করলে তবেই একমাত্র রাজনীতিতে ওর প্রাসঙ্গিকতা থাকবে। এমনিতেই দিলীপ ঘোষ এসে যাওয়ার টিআরপি কমে গেছে, মিডিয়া শ্রমিক ভট্টাচার্যের রিয়াকশন নিচ্ছে, সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী, তাই ওর গুরুত্ব ইতিমধ্যেই কমে গেছে। নিজের ফুটেজ বাড়ানোর জন্য মডিয়া প্রয়াস, শুধু এটা তো নতুন নয়। আজকে ধরুন যাদবপুর থেকে মিছিল করছে, কেন যাদবপুর থেকে মিছিল করতে হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি যাদবপুর থেকে মিছিল করেছে। কেন ওকে 21শে জুলাই মিটিং করতে হয়? কারণ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ওর রাজনৈতিক অস্তিত্বটাই হচ্ছে তৃণমূলময়। তৃণমূল না থাকলে, তৃণমূলের বিরোধিতা না করলে শুভেন্দু অধিকারীর কোনো বাস্তবে রাজনৈতিক অস্তিত্ব নেই। তো যার নিজস্ব কোনো গ্রহণযোগ্যতা নেই, নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সেটা নকল করেই চলবে, এটা নতুন কিছু নয়। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক না কেন, দিনের শেষে দ্বারকাশই থাকে, কাক কখনো ময়ূর হয় না। মমতাদি ফের ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক, মারধর করা হয়েছে, অত্যাচার করে টাকা লুট করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন হুগলির গোঘাটের বাসিন্দা রাজা আলী। তার অভিযোগ শুনুন আগে। উড়িষ্যায় কাজে গেছিলাম, কাজ করেছি, আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে, মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা শাড়ি লাই দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম তো সারা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুঠি ধরেছে, এখানে চাপড়েছে, মারধর করছে। ওই যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। হ্যাঁ, ওদের বিজেপির মানে সব নেতারা যেরকম ছোটখাটো আমাদের দেশের নেতা আছে, ওই রকম নেতা সব ঘিরে ঘিরে মারছে। কোথাও মুসলমান আছে, হ্যাঁ, দেখে দেখে ওদেরকে মারছে আর কি, বুঝেছেন তো? ওরা একটা রুমের ভিতরে 3 দিন আটকানো হয়ে পড়েছিল। হ্যাঁ, ওই যে বললো লাস্টে চাবি ভেঙে আমাদেরকে করেছে। আপনারা শুনছিলেন তাদের অভিজ্ঞতা, এবং আতঙ্কিত তারা। চলে এসেছেন ভিন রাজ্যের কাজ ফেলে। তন্ময় বৈরাগী আমাদের হুগলির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, তাদের অভিজ্ঞতা শুনছিলাম, তারা আতঙ্কিত। তারা কি আর কাজে ফিরতে চান, নাকি এখানেই চাইছেন কোনো ব্যবস্থা হোক? দেখো, ওই পরিবারটি এখন পর্যন্ত যেটা জানাচ্ছেন যে আতঙ্কে আছেন, এবং দীর্ঘদিন ধরেই তার উপর মারধর চলতো এবং অত্যাচার চলতো। তাকে জয় শ্রীরাম বলতে বাধ্যও করানো হয় একজন মুসলিম যুবককে। এই নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে ওই পরিবারটি জানিয়েছে তারা আর ভিন রাজ্যে যেতে চায় না, তারা এখানেই কাজ করতে চায়। যদি এইখানে যেহেতু মার্বেল পাথরের কাজ করতে, যদি এইখানে কাজ পাওয়া যায় স্থায়ীভাবে, তাহলে এইখানেই কাজ করতে চায়, এমনটাই জানা যাচ্ছে। তাদের কথা জানিয়েছেন, তাদের এই অভিযোগ প্রশাসনের কাছে গিয়ে তারা জানিয়েছেন? দেখো, এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে উঠতে পারেনি। পরিবারগুলি আতঙ্কে আছে। প্রায় 160 থেকে 70টি পরিবারের মানুষজন ওই এলাকার, যারা
উড়িষ্যা, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজ করে। সেই পরিবারগুলির বেশ কিছু যুবক যারা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই গ্রামে ফিরে এসছে এবং তাদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে। যদিও বিজেপির অভিযোগ যে তৃণমূল এইটাকে নিয়ে রাজনীতি করতে নেমেছে। ধন্যবাদ তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি। সেখানকার স্থানীয় রাজনৈতিক যে চাপানো তো শুরু হয়েছে সেটাও আপনাদের জানাচ্ছিলেন। আপনাদের জানায় এই পরিবারের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার কথাও তারা ভেবেছেন। 22শে জানুয়ারি হুগলি সফর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই মুহূর্তে আপনাদের তৃণমূল বিজেপির প্রতিক্রিয়াও শোনাবো, কি বলছেন তারা। গোঘাটের কোনো পরিযায়ী শ্রমিক উড়িষ্যা থেকে এসে এখানে টিএমসির দাদাদেরকে বলছে নাকি ওখানে বাঙালিদেরকে হেনস্থা করছে। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। পাথরের কাজ করতে গিয়েছিলেন এবং ওই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়, সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। যে পাথরের কাজ করতে গেছিল, পাথর মালিক খুবই সহৃদয়পূর্ণ ব্যক্তি, কাজের শেষে ওনাদেরকে বাড়িতে চাবি দিয়ে রাখতো যাতে করে ওরা কোনো মানে বিতর্কের মধ্যে না পৌঁছে যায়। সিএএতে মিলল নাগরিকত্ব, স্বস্তিতে বাংলাদেশ থেকে আসা পূর্বস্থলীর দাস পরিবার। আবেদনের 4 মাস পর নাগরিকত্ব শংসাপত্র মিলেছে। 26 বছর আগে ওপার বাংলা অত্যাচারিত হয়ে এদেশে চলে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের ছিল না কোনো নাগরিকত্বের নথি। কেন্দ্রের ঘোষণা মতো সিএএতে আবেদন করে ওই পরিবার। এসআইআর আবহে নাগরিকত্ব পেয়ে খুশি তারা। কেন্দ্রীয় সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি। আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন, অনলাইন থেকে বের করে নিন, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এইটা একটা মিথ্যা অপপ্রচার করছে শাসক দল। তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করুন। যেমন সবুজ দাসের নাগরিকত্ব চলে এসছে গতকাল, তো প্রত্যেক যারা অ্যাপ্লিকেশন করে তাদের প্রত্যেকেরই হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবেন। না, আমি কোনো কিছুই জানি না, জানিও না। আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছু জানি না কিছু। আমি তৃণমূলের বুথের সভাপতি আছি, আমরা কোনো কিচ্ছুই জানি না। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে একজনের মৃত্যুর খবর আজকে পাওয়া গিয়েছে। বাঙুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। গৌরহরি গাঙ্গুলি, তার 90% পুড়ে গিয়েছিল শরীরের। গতকাল রাতেই তার মৃত্যু হয়। হাসপাতালে এখনো 3 জন ভর্তি। আর এই ঘটনায় চম্পাহাটির বিস্ফোরণ কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ। বাজি কারখানার মালিকের নামে তদন্তে বারুইপুর থানা। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ, কি এখনো পর্যন্ত আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল দুপুরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বারুইপুরের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামে, এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলা যেতে পারে। বাকি 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এবং এই ঘটনায় গতকাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যেমন জায়গাটাকে কর্ডন করে, সেখানে থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং ফরেনসিক দলকেও কিন্তু বলা হয়েছে। এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত একটি মামলা সেখানে রুজু করা হয়েছে বিস্ফোরক মজুদ রাখা, এবং সেই ঘটনায় ওই কারখানার মালিক যিনি রয়েছেন বিধান নস্কর, তার বিরুদ্ধেই কিন্তু মূলত এই মামলা রুজু করা হয়েছে এবং সেই তদন্ত এখনো কিন্তু চলছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত বিধান নস্করকে কিন্তু গ্রেপ্তার বা আটক করা যায়নি। এই ঘটনায় যে কারণে কিন্তু বিরোধীরা তারা অভিযোগ তুলছেন যে পুলিশের তদন্তের গতি প্রকৃতি নিয়ে। আজকের কংগ্রেসের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল এবং তারাও কিন্তু এই প্রশ্নটাই তারা তুলেছে, যেভাবে জায়গাটা অরক্ষিত রয়েছে এবং সেখানে আশেপাশে সেখানে বিভিন্ন যেভাবে বারুদ মজুদ সেখানে রয়েছে, সবটা মিলিয়ে কিন্তু সেখানে তদন্তের ক্ষেত্রে যে তৈরি হয়ে আছে। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।
পুলিশ শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। কারখানার যে মালিক তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আর সেখানেই প্রশ্ন উঠছে পুলিশের তদন্তের গতি প্রকৃতি নিয়ে। ফরেনসিক টিম তাদেরকে ডাকা হয়েছে, পুরো জায়গা ঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে, আর একজনের মৃত্যু হয়েছে, বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। হিন্দমোটরে নাবালিকাকে ধর্ষণ এখনো অধরা 2। বন্ধ কারখানার ভিতরে ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া গেল না? কারণ এই ঘটনায় আমরা দেখেছি তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী সহ 2 জনের নাম জড়ায়। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আশিক। আশিক, তোমার কাছে জানতে চাইবো, তবে আরও একবার আপনাদেরকে ঘটনাটা জানিয়ে রাখি। কারখানার ভিতরে, বন্ধ কারখানার ভিতরে ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী সহ 2 জন এখনো অধরা। তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী 2 সহযোগী। দীপঙ্কর অধিকারী 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিশোরীর নাবালক বন্ধুকে পাঠানো হয়েছে জুবেনাইল হোমে। এই হিন্দমোটরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আর কি কি আপডেট রয়েছে আশিক তোমার কাছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে উত্তরপাড়ার নাবালিকা ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চন্দননগর কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। প্রথমে ওই অভিযুক্ত তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী, তাকে গ্রেফতার করে, এবং গতকালকে ওই যে নাবালিকা, সেই নাবালিকার এক নাবালক বন্ধু, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো অবধি যেমনটা আমরা জানতে পাচ্ছি যে ওই তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারীর সঙ্গে আরো 2 জন ছিল অভিযুক্ত, তো তারা কিন্তু পলাতক রয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় তাদের তল্লাশি শুরু করেছে। যদিও গতকালকে পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালকি উত্তরপাড়া থানায় গিয়েছিলেন, এবং তিনি যেটা জানান যে তার সুপারভিশনে এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত হচ্ছে, এবং যারা যারা দোষী রয়েছে তাদের সবাইকেই গ্রেফতার করা হবে। ধন্যবাদ। আমরা 3টি ছেলে এসছে, তারা এই সিভিক পুলিশ বা এই টাইপের কিছু বলেছে। তোরা আমি কি করছি, মানে নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয়, আমার এরকমই যে আমরা পুলিশে ফোন করছি। বাকি 2 জন একে নিয়ে ভেতরে নিয়ে গেছে। ভেতরে কোথায় নিয়ে গেল? ওই বলছে সাইডে জঙ্গল কোয়ার্টারগুলো আছে না, বন্ধ কোয়ার্টার, হ্যাঁ ওই সব ওখানে ওকে বসিয়ে রেখে দিয়েছে। দাঁড়া, পুলিশ আসছে, ভ্যান আসছে, জানে পুলিশ আসবে, আসুক না, অসুবিধা কী আছে। এইসব করতে করতে এরকম ঘটনা, তখন এরকম ঘটনাটা ঘটে গেছে। মেডিকেল টেস্ট ইতিমধ্যে হয়েছে? হ্যাঁ, মেডিকেল টেস্ট হয়ে গেছে, কমপ্লেন করা হয়েছে। তো মূল দোষীদের অবশ্যই শাস্তি দরকার। পাকিস্তানকে চরম শিক্ষা দিতে ফের হুঁশিয়ারি ভারতীয় সেনা। ভারতের সঙ্গে কোনোদিন পাকিস্তানের সম্পর্ক মধুর হবে না, হুঁশিয়ারি লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। অপারেশন সিঁদুরের পরও শিক্ষা নেয়নি পাকিস্তান। সীমান্তে বারবার পাক উস্কানি চলছে। পশ্চিম সীমান্তে যুদ্ধের সম্ভাবনা চলছে। ভারতীয় সেনা এবার নিজের ক্ষমতা বুঝিয়ে দেবে পাকিস্তানকে, হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডারের। कि वेस्टर्न फ्रंट पर युद्ध की संभावनाएं बहुत प्रबल हैं। पाकिस्तान के साथ हमारे संबंध मैत्रीपूर्ण नहीं हो पाए हैं, हमारे अथक प्रयासों के बावजूद, क्योंकि पाकिस्तान का शीर्ष नेतृत्व, जो कि हमेशा से उसकी सेना के हाथ में रहा है, वो चाहता है कि दोनों देशों के बीच लड़ाई का माहौल बना रहे। अगर शांति होगी या दोस्ती होगी तो पाकिस्तान की सेना की महत्वता कम हो जाएगी। उसका मकसद लड़ाई के हालात को बनाकर रखना है, पर लड़ाई करने की ना तो पाकिस्तान में हिम्मत है, ना ही उसके पास इसकी ताकत है। वो सिर्फ आतंकवादी कार्रवाइयों के जरिए हमको नुकसान पहुंचाना चाहता है। আমরা দেখলাম যে ওয়েস্টার্ন আর্মি কমান্ডার জেনারেল কাটিয়ার খুব পরিষ্কার ভাষায় বলল যে আমাদের আঘাত করতে পারে ওই টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। সামরিকভাবে সেই ডোমেন পাকিস্তানে সেই ডোমেন নেই। সেই ডোমেন এক্সপার্ট, হাইব্রিড ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, ভারত যেভাবে এগিয়ে গেছে টেকনোলজিক্যালি, এয়ার ডিফেন্স অথবা ইন মাল্টি লেয়ার্ড যে লড়াই আমরা করি, সেভাবে ওয়েস্টার্ন আর্মি ইজ রেডি। শুধু একটা সেক্টরে তো হবে না, লড়াই হলে দেয়ার উইল বি মাল্টিপল সেক্টরস উইচ ওটা খোলা হবে। তো ওয়েস্টার্ন আর্মি সেক্টর এই জন্য বলছে অল আর স্ট্রাইক কোর, আমাদের যেগুলো স্ট্রাইক কোর, যেগুলো
পাকিস্তানকে ভেঙে দিতে পারে, পাকিস্তানে ঢুকে যেতে পারে, তাহলে তার যে ৭১ কার্গিল অথবা বিভিন্ন যে লড়াই হয়েছে পাকিস্তানের সঙ্গে, সেই জিনিস কিন্তু আবার ভুগতে হবে। এই মুহূর্তে ইরান থেকে একটা বড় আপডেট আসছে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে আমেরিকা, সেরকমই একটা প্রশ্ন চিহ্ন উঠছে, কিন্তু কেন জানাবেন আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে রয়েছে। সায়ন্ত, আমরা আগেই দেখেছিলাম যে খামেনিকে একটা বিষয় আমেরিকা পরিষ্কার করে দিয়েছিল, যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যদি দমনপীড়ন নীতি নেওয়া হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তাহলে এইটা কিসের ইঙ্গিত? দেখো, এটা অবশ্যই ইঙ্গিত যে ভেনেজুয়েলার পর ভেনেজুয়েলা যেভাবে মার্কিন সেনা বা মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করেছে এবং অভিযান চালিয়েছে, তারপর এই ইরান নিয়ে কিন্তু আরো আগ্রাসী হয়ে পড়েছে মার্কিন যে প্রেসিডেন্ট। এবং এই অবস্থা দাঁড়িয়ে খামেনির বিরুদ্ধে বিদ্রোহে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট সক্রিয় হাত রয়েছে তা কিন্তু বারবার একাধিক ঘটনায় প্রমাণিত। এবার খামেনির বিরুদ্ধে রীতিমতো অভিযান চালাতে চায় এবং যে কোনো সময় অভিযান হবে বলে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন প্রশাসন সূত্রে খবর। আর যে কারণে ইরানের একাধিক ঘাঁটি কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করে ফেলা হয়েছে, যা সম্পর্কে রিপোর্ট তৈরি করা হয়েছে বলে মার্কিন প্রশাসন সূত্রে খবর। এবং সেই মতো বেশ কয়েকটি এলাকার জন্য কিন্তু ইতিমধ্যেই মার্কিন যে বোমারু বিমান সেগুলো প্রস্তুত হয়ে রয়েছে। এমনকি আটলান্টিক মহাসাগরে কিন্তু যুদ্ধ জাহাজও ইতিমধ্যে রওনা করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। অর্থাৎ ইরানের ওপর যদি আঘাত আসে, ইসরায়েল ইরান যুদ্ধে যে ধরনের মিসাইল যুদ্ধ আমরা দেখেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু সেটাও হবে, কারণ ইরান কিন্তু ইতিমধ্যেই চীন এবং রাশিয়াকে নিয়ে আফ্রিকার পাশে তারা নৌবাহিনীর মহড়া দিচ্ছে। অর্থাৎ ইরানের উপর আক্রমণ নেমে আসলে ইরানের বন্ধুরা যে চুপ করে বসে থাকবে না, এবং ইরানের বন্ধুরা যে চুপ করে বসে থাকবে না সেটার অন্তত আভাস পাওয়া গিয়েছে। অর্থাৎ ট্রাম্পের নিশানে আরো একটা দেশ। ইরানে উত্তেজনার মাঝে ফের পশ্চিম এশিয়া হামলা মার্কিন বাহিনী। সিরিয়ার অন্তত ৩৫টি জায়গায় পর গোলাবর্ষণের ঘটনা। সিরিয়া থেকে আইএসকে নির্মূল করতে দীর্ঘদিন ধরে সক্রিয় আমেরিকা। জঙ্গি হামলায় ২ মার্কিন সেনা আধিকারিকের মৃত্যুর প্রতিশোধ নিতে গত মাসে এই গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ায় বড় হামলা চালানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সে কথা ঘোষণা করেছিলেন। তারপর ফের শনিবারের অভিযান। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী F-15E, A-10 এবং AC-130J গনশিপ সহ 20টি যুদ্ধ বিমান সিরিয়ায় হামলা চালিয়েছে। সঙ্গে ছিল MQ-9 রিপার ড্রোন এবং জর্ডানের F-16 যুদ্ধ বিমান।